हेलो स्टूडेंट आई एम गोविंद वेलकम टू जीएस एकेडमी स्टूडेंट आज के तुम्हारे फूड एसआईर 6 नम्बर क्लास किन्तु शुरू होच्छे। तो 6 नम्बर क्लासटा खूबी स्पेशल होते चलेছে কেননা এখানে যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষায় অনেক কটা অঙ্কই কমন পেতে পারো। সুতরাং কেউ যেন দু একটা অঙ্ক দেখে কিন্তু ছেড়ে দিও না, প্রত্যেকটা অঙ্ক বেশ ইম্পর্টেন্ট এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবেই অবশ্যই, এবং প্রত্যেকটা অঙ্ক দেখে নিয়েই তোমরা পজ করে নিজে নিজে উত্তর করবার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে কিন্তু আমার সলিউশনটা দেখবে। তো চলে আসি আমরা প্রথম কোশ্চেনে। কি বলছে দেখো, 40 পৃষ্ঠা সম্বলিত একটি গণিত বই আছে, তার মধ্যে একটি শীট অনুপস্থিত আছে। তার মানে এখানে একটা বই মনে করা আছে, সেই বইতে মোট কটা পৃষ্ঠা আছে? 40 পেজ পর্যন্ত লেখা আছে, লাস্টে 40 পেজ অবধি লেখা আছে। ঠিক আছে, 40 পেজের একটা বই। বলছে গণিত বইয়ের অবশিষ্ট পৃষ্ঠাগুলির সংখ্যার যোগফল 745। গণিত বইয়ের অনুপস্থিত পৃষ্ঠার উভয় পাশে লেখা সংখ্যাগুলি কি হবে? তাহলে গণিত বইতে কিন্তু 1 2 এইভাবে কত অবধি লেখা আছে? 40 অবধি লেখা আছে। আচ্ছা, এদের যোগফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, n × n + 1/2। তাহলে 40 ইন্টু কী হবে? 41/2 হবে। অর্থাৎ এখানে কাটলে হবে, কাটাকুটি করে হবে 841 × 82 820। 820 কিন্তু মোট যোগফল হতো, কিন্তু যোগফল হয়েছে কত? 745। তাহলে তুমি বাদ দেবে, বাদ দিলে পরে কত আসবে? এখানে 5 আর এখানে 4 5 7 5 12 আর এখানে মিলে গেল। তাহলে 75 কিন্তু নেই। 75 নেই মানে এমন একটা পৃষ্ঠা নেই যার এই পাশ আর ওই পাশ দুটো মিলে কত হতে হবে? 75 হতে হবে। অপশান থেকে আমি দেখতে পাচ্ছি যে একমাত্র 5 আসে কার শেষে? 5 আসে শুধুমাত্র 8 আর সাথে 15। তার মানে 37 আর 38 যোগ করলেই আমার কি চলে আসছে? 75 চলে আসছে। চলে আসি পরের অঙ্কে। বলছি একটি সংখ্যা ও তার অনন্যকের যোগফল 2, ওই দুটি মানের পার্থক্য কত? তাহলে একটা সংখ্যা আর ওর অনন্যক এর কি বলছে? যোগফল। অনন্যক মানে কি? উল্টো। অনন্যক মানে কি? উল্টো। তাহলে একটা সংখ্যা মনে করো x আর তার অনন্যক মানে উল্টো 1/x, এদেরই যোগফল বলে দিয়েছে 2। তাহলে এদের পার্থক্য কত মানের? অর্থাৎ x - 1/x = কত? এটা আমাকে বার করতে হবে। তো যখনই এই ধরনের অঙ্ক থাকবে, x এর মান যখনই x + 1/x যদি 2 থাকে, পুরো সারা জীবনের জন্য মনে রাখবে x এর মান কিন্তু এখানে 1 পুট করতে হয়। কেননা 1 পুট করলে দেখো 1 আর এটা 1/1 মানে কত? 1 হয়ে যাবে। তাহলে 1 + 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে না? তো এইখানেও আমি তাহলে পুট করে দেবো 1 - 1/1, অর্থাৎ 1 - 1 মানে কত? 0। তাহলে অপশান 0 হলো আমার এখানে সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। 22,000 না, 2,29,301 এই সংখ্যাটির 9-এর কি বলেছে? প্লেস ভ্যালু আর একটা হলো ফেস ভ্যালু, এদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, প্লেস ভ্যালু মানে কি? স্থানীয় মান। প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, আর ফেস ভ্যালু মানে ওর হলো ন্যাচারাল যে মানটা। ঠিক আছে, তাহলে প্লেস ভ্যালু মানে 9-এর প্লেস ভ্যালু। 9 দেখো তো কতর ঘরে আছে? একক, দশক, শতক, হাজার। 9 আছে হাজারের ঘরে। তাহলে 9,000 হলো ওর হলো প্লেস ভ্যালু, আর ওর ফেস ভ্যালু 9-এর মুখ্য মান কত? 9 নিজেই। তাহলে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে তুমি কত পাবে? এখানে তুমি পাবে 1, তারপরে কত পাবে? 9, তারপরে পাবে 9, তা এখানে পাবে 8। তাহলে 8 9 9 1, অর্থাৎ অপশান বি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসি 4 দাগের অঙ্ক। 12,000 টাকার 8% সুদের হারে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে সুদ যদি বার্ষিক হারে চক্রবৃদ্ধি হয়? আচ্ছা, আর এটা কি বের করতে হবে? একটি নির্দিষ্ট টাকার নিকটতম, মানে পুরোপুরি মিলবে না, প্রায় আনতে হবে। ঠিক আছে, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো সেটা হলো 2.5 বছরের জন্য। আচ্ছা, আমরা 2 বছরের জন্য বের করেছি, 3 বছরের জন্য বার করেছি, কিন্তু 2.5 বছরের জন্য যদি বার করতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের
চ্যানেলে দেখবে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা প্রথম ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবে, খুব ইন্টারেস্টিংভাবে ওখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলেও মানে অনেক কিছু কনসেপ্ট এক্সট্রাভাবে বোঝানো হয়েছে এবং ওই সিরিজটা কিন্তু চলতেই থাকবে, তোমরা অবশ্যই ওটা কিন্তু ফলো করো। তো দেখো 12,000 টাকার উপরে, তাহলে 12,000 টাকার উপরে 8% হারে, 8% মানে তোমরা সবাই জানো 8/100, তাই না? 8/100। আচ্ছা, এটা যদি কাটাকুটি করি, কাটাকুটি করতেও পারো, নাও করতে পারো। আচ্ছা, 8/100 যদি কাটাকুটি করবো, না থাক 8/100ই থাক মনে করো। হ্যাঁ, তাহলে 8/100 আমি বের করবো, 8% মানে। আচ্ছা, 3 বছরের জন্য বার করবো। 3 বছরের জন্য মনে করো 3টে রসগোল্লা, আমি যা শিখিয়েছিলাম সেই অনুযায়ী 3টে কালাকাদ, আর কি একটা মনে করো ল্যাংচা, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা যদি বার করতে হয়, তাহলে প্রথমে রসগোল্লাগুলো যদি পেতে হয়, তাহলে 12,000-এর উপরে 8/1000 করবো। তাহলে 12,000-এর উপরে 1/1000, 8/1000 করলে 8×12 = 96 হচ্ছে। আর দুটো শূন্য কেটে গেলে তাহলে 96 আর একটা শূন্য মানে 960 করে হবে। এইগুলো সব 960 করে হবে, ঠিক আছে? রসগোল্লাগুলো 960। আর রসগোল্লার উপরেই যদি তুমি 8/100 করো, তাহলে তোমার কত হবে? মানে 960-এর উপরে যদি এখন 8/100 করো, তাহলে কালাকাত পেয়ে যাবে মনে করো। তাহলে এর উপরে যদি 8/100 করো, 8×96 করলে হয় 768, তাই তো? তাহলে 768, তার মানে 7, 6, 8 আর একটা শূন্য হবে, কিন্তু যেহেতু 100 দিয়ে ভাগ করছো, তাহলে এক ঘর আগে পয়েন্ট হয়ে যাবে, মানে 76 কত হবে? 8 হবে। তাহলে প্রত্যেকটা কালাকাদি হয়ে গেল 76.8। আর এই 76.8-এর উপরে যদি আবার তুমি একটা 8/100 নিয়ে নাও, তাহলে তুমি এখানে পাবে কত বলো তো? 76.8-এর উপরে 8/100 করলে 6144 মতন আসবে। হ্যাঁ, তাহলে 6144 যদি আসে, এক ঘর আগে তো অলরেডি পয়েন্ট ছিলই, আবার 100 দিয়ে যদি ভাগ করো, তাহলে মোটামুটি 6 পয়েন্ট সামথিং আসবে, 6 পয়েন্ট সামথিং। আচ্ছা, এইবার ভালো করে যদি লক্ষ্য করো, এইটুকু হলো কি 2 বছর, প্রথম লাইন, আর দ্বিতীয় লাইন মানে হলো 2 বছর। আচ্ছা, তৃতীয় লাইন কি পুরো বের করতে হবে? না, তৃতীয় লাইনের 5-এর 8 অংশ বার করতে হবে, তাই তো? কেননা 5/8 বছরের জন্য বলেছে। তাহলে এইগুলো যদি আমি যোগ করি, লাস্ট লাইনটা মানে 960 যোগ, তাহলে 76.8 কতবার হবে? 76.8 দুবার যোগ করবে, ঠিক আছে? 76.8 যোগ করবে। আর একটা আছে লাস্টে কত? মোটামুটি 6 ওটা 6 ধরে নিয়েছি, মানে প্রায় 6। তাহলে ওইটাকে যদি তুমি 5/8 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে মোটামুটি 699 বা 700 টাকার মতন পাবে। এখান থেকে কত পাবে এটা হিসাব করে দেখবে, 700 টাকার মতন পাবে। তাহলে এইটা যদি 700 টাকা হয়, আর উপরে রয়েছে 960 করে দুবার, তাই তো? 960 দুটো আছে, আর একটা কত আছে? আর একটা আছে 76 পয়েন্ট কত আছে? 8। আর তার সাথে আমার যোগ করতে হবে কিন্তু 700, তাই তো? এই কটা কিন্তু যোগ করলে তুমি কত পাবে দেখে নাও। তুমি পাবে হলো 76.8, তাই তো? 76.8 যোগ আর কত পাবে? 960 দুবার, তাই তো? 960 দুবার, এটা মোটামুটি করলে 960, 96, মোটামুটি 2996 পয়েন্ট সামথিং। আচ্ছা, 2997, এইটাই তাহলে আমি টিক মারবো, 2997 এইটা কিন্তু পাবো আমরা। হ্যাঁ, সব করা যোগ করলে এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের একটু তড়িঘড়ি করতে হবে। পরীক্ষার হলে পেন খাতা সব কিছুই পেয়ে যাবে, সুতরাং তাড়াতাড়ি করে যোগ করে নিয়ে তোমরা তাড়াতাড়ি বসিয়ে দেবে, ঠিক আছে? জাস্ট প্রসেসটা আমি তোমাদের তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় এখন পরীক্ষায় থাকছে, তার জন্য একটা প্র্যাকটিস আমি করিয়ে রাখছি। তো দেখো, হয়তো তোমাদের পরীক্ষা এরকমও হতে পারে যে তাড়াতাড়ি অঙ্কের ক্যালকুলেশনটা মিলে যেতে পারে, ঠিক আছে? এখানে পয়েন্টে একটু ঝামেলা আছে। তো দেখো পরের অঙ্কটা কি বলছে, একটি গোলকের পৃষ্ঠতলে কালো ও সাদা রঙের অনুপাত 2:3। তাহলে কালো আর সাদা রঙের অনুপাত 2:3, উত্তর গোলার্ধে কালো সাদার অনুপাত
1:4, তাহলে দক্ষিণ গোলার্ধে কত? তাহলে একটা পুরো একটা মনে করো গোলক রয়েছে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই দেখা যায়। তাহলে এই যে গোলকটা রয়েছে এর একটা পোর্শন হলো, উপরের পোর্শন হলো উত্তর গোলার্ধ আর নিচের পোর্শন হলো দক্ষিণ গোলার্ধ, এবং উত্তর গোলার্ধ নিশ্চয়ই হাফ আর দক্ষিণ গোলার্ধ নিশ্চয়ই হাফ, তাহলে মোটটাই তো মনে করো, আচ্ছা যদি উত্তর গোলার্ধে 1 হয় দক্ষিণ গোলার্ধে 1 হয়, তাহলে মোট কত হবে? 2 হবে, তো এটাই বলতে যাচ্ছি। আচ্ছা উত্তর গোলার্ধে সাদা আর কালোর অনুপাত কত বলে দিয়েছে? 1:4। কালো আর সাদা, তাই তো, কালো আর সাদার অনুপাত 1:4। আচ্ছা দক্ষিণ গোলার্ধে এই দুই রঙের অনুপাতটা কত সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর মোট পুরো পৃথিবী জুড়ে কত রয়েছে বা পুরো গোলার্ধ জুড়ে কত রয়েছে গোলকে? বলছে 2:3। আচ্ছা 2:3 মানে মোট যে পুরো গোলকটা রয়েছে তাতে 2:3 মানে কত? মোট হলো বলবে 5। আর উত্তর গোলার্ধে কত বলে দিয়েছে? উত্তর গোলার্ধে তুমি বলছো 1:4, এটা মানেও কত? 1:4 মানে হলো 5, মোট কত হলো? 5। আচ্ছা উত্তর গোলার্ধে যদি 5 হয় তাহলে পুরো পৃথিবীতে তো 10 হওয়ার কথা, দ্বিগুণ হওয়ার কথা না? এটাই তো আমি বোঝালাম, তাহলে পুরো পৃথিবীতে দ্বিগুণ হওয়ার কথা, মানে 2 দিয়ে গুণ হওয়ার কথা এখানে, তাহলে এটাও 2 দিয়ে গুণ হয়ে যাবে, এটাও 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে বলবো পুরো যে গোলার্ধ তাতে 2 দুগুণে 4 হলো মানে পুরো ইয়েতে কি আছে? কালো। পুরো যে গোলকটা রয়েছে তাতে পুরো কালো কত আছে? 2 দুগুণে 4, এই যে 2 দিয়ে গুণ করলাম, আর 3 দুগুণে 6 হলো কি বলবো? সাদা। সাদা আছে 3 দুগুণে 6। আচ্ছা এর মধ্যে উত্তর গোলার্ধে কত আছে? দেখতেই পাচ্ছ তোমরা 1:4। তাহলে দক্ষিণ গোলার্ধে কত আছে? বিয়োগ করলে পেয়ে যাবো 3, বিয়োগ করলে হবে, আর এখানে বিয়োগ করলে হবে 2, তাহলে 3:2, অর্থাৎ অপশন সি হলো আমার কারেক্ট অ্যান্সার। দেখো এরপরের অঙ্ক কি বলছে, প্রথম আর দ্বিতীয় যৌগে তামা ও সোনার অনুপাত যথাক্রমে 3:4 আর কি বলছে 2:5। তাহলে দু প্রকার যৌগ আছে, একটা প্রথম প্রকার যৌগ আর একটা হলো দ্বিতীয় প্রকার যৌগ। তাহলে এই দুই প্রকার যৌগে প্রথমটায় দেখো তামা সোনা আছে বলছে 3:4 অনুপাতে, আর পরেরটাই কত অনুপাতে আছে? 2:5 অনুপাতে, ঠিক আছে। বলছে প্রথম যৌগের 14 কেজির সাথে দ্বিতীয় যৌগের 21 কেজি যদি মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে তামার সোনা কত অনুপাতে থাকবে। আচ্ছা এইটা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমরা করব একটা বেশ সুন্দর প্রসেসে। তাহলে তুমি জাস্ট একটুখানি লক্ষ্য করো যে প্রথমটাতে কত কেজি নেওয়া হয়েছে? 14, আর তার ওই পাশেরটা কত নেওয়া হয়েছে? 21 কেজি। আচ্ছা এই দুটোর যদি কাটাকুটি করি, আমি 7 দুগুণে 14 আর 3 7টা কত বলবো? 21 বলবো না? 2:2 কত? আচ্ছা এখানে যোগ যদি করি তাহলে কি হয় দেখো তো একটুখানি, এখানে আচ্ছা যোগ করলেই বেশি সহজ হবে, তাই 4 আর 3 7, এখানে যদিও মানে অনুপাতটা খুব সহজ দিয়ে দিয়েছে, 4 আর 3 7, আর এখানে কত দিয়েছে? 5 আর 2 7, তাহলে এখানেও 7 আছে, এখানেও 7 কেজি আছে, কিন্তু বানাতে হবে কত? 14 কেজি। কাটার দরকার নেই, এটা অন্য অঙ্কের ক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে এখানে আমার 14 কেজি বানাতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করব, আর এখানে আমার 21 কেজি বানাতে হবে, তাহলে আমার 3 দিয়ে গুণ করব। তাহলে আমার এখানেও 3 দিয়ে গুণ হবে, এখানেও 3 দিয়ে গুণ হবে, এখানেও 2 দিয়ে গুণ হবে, এখানেও 2 দিয়ে গুণ হবে, যেহেতু 2 দিয়ে গুণ করেছি। তাহলে তামা এখান থেকে কত আসছে? 3 দুগুণে 6, আর এখান থেকে তামা কত আসছে? 3 দুগুণে 6, তাহলে মোট 6 যোগ 6 হলো 12 হলো তামা। আর সোনা কত আসছে? 4 দুগুণে 8 সোনা আসছে, আর এখান থেকে 5 3 5 15 সোনা আসছে, তাহলে 15 যোগ 8 কত হবে? 15 যোগ 8 হবে 23, তাই তো। 15 যোগ 8 হবে 23, আর 6 6 কত হবে? 12, তাহলে 12:23। আচ্ছা তামার সোনার ওই যে অনুপাত চেয়েছে, লাস্টে ভালো করে একটু দেখবে কিন্তু তামার সোনারই চেয়েছে কিনা। তাহলে তামার সোনার চেয়েছে, তাহলে আমি 12:23 মারবো। যদি সোনা তামা চাইতো তাহলে 23:12 হয়ে যেত, কিন্তু এটা খেয়াল রাখবে, এই মানে বদমাইশিগুলো কিন্তু প্রশ্নকর্তারা করে থাকে কিন্তু, হ্যাঁ। তো চলো দেখে নিই পরের কোশ্চেন। বলছে 5 মিটার আর 44 সেন্টিমিটার লম্বা আর 3 মিটার আর 74 সেন্টিমিটার চওড়া মেঝেতে সবচেয়ে বড় বর্গক্ষেত্র যুক্ত পাথর বসাতে কয়টি পাথর লাগবে? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। মনে করো এরকম একটা আয়তকার কি আছে, করে একটা মেঝে আছে, সেখানে তুমি বর্গাকার সাইজের কি বসাবা? পাথর বসাবা। তাদের সবচেয়ে কম সংখ্যক যদি পাথর বসাতে হয় তাহলে এই বর্গাকার যে টাইলসটা তুমি বসাবা বা যে পাথরটা বসাবা সেইটার বাহুর দৈর্ঘ্য ম্যাক্সিমাম হতে হবে। আর ম্যাক্সিমাম বাহুর দৈর্ঘ্য যদি হতে হয় সেটা কি? সেটা হলো এর যে দৈর্ঘ্য
আর এর যে প্রস্থ আছে তার গসাগুটাই তো ম্যাক্সিমাম হয়, তাই তো নাকি? তাহলে এর দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 5 মিটার 44 সেন্টিমিটার, তাই তো? এটা মানে আমি ডাইরেক্ট বলতে পারি 544 সেন্টিমিটার। আর এটাই দেখো প্রস্থ বলেছে 3 মিটার 44 সেন্টিমিটার, সরি 74 সেন্টিমিটার। তাহলে 74 সেন্টিমিটার মানে 374 সেন্টিমিটার হলো এর হলো প্রস্থ। তাহলে এদের গসাগু যদি বার করতে হয় তাহলে কিভাবে বার করবে? তাহলে 374 দিয়ে তুমি 544কে যদি ভাগ করো তাহলে তুমি গসাগু পেতে পারো, অথবা বিয়োগ মেথডেও করা যায়, সেটা আমি এখন আর বলছি না কেননা এখানে সময় যেহেতু খুবই অল্প। 374কে 374 বাদ দিলে হবে 0, এখানে কত হবে বলো তো? 7 7 14 আর এখানে হবে 1, তাহলে 170 দিয়ে আবার 374কে ভাগ করব। 170 17 34, 2 বাদ যাবে 34 হবে। আর কত হবে এখানে? তাহলে 4 আর এখানে হবে কত? 4 আর 3 7 মানে হলো 34 হবে, তাই তো? 34 দিয়ে 170কে খুব সুন্দরভাবে কেটে যাবে, 5 34 170, তাই তো? তাহলে আমি কি পেলাম? যে মাপ পেলাম, যে টাইলস বা তুমি বলো পাথরের যে সাইজ সেটা হলো 34 গুণ 34 মাপের সাইজ, ঠিক আছে? এইবার পাথরের সংখ্যা বার করব। পাথরের কি বের করব? সংখ্যা কিন্তু বের করতে দিয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু 34 পেয়েছো মানে 34 যেন টিক মেরে দিও না, বলছে পাথর কটা লাগবে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তাহলে পাথর কটা লাগবে? পুরো ক্ষেত্রফলকে এক একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। তাহলে পুরো ক্ষেত্রফল মানে 544 গুণ কত? 374, একে ভাগ করব 34 গুণ 34 দিয়ে ভাগ করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু 34 গুণ 34, বাহু গুণ বাহু, 34 দিয়ে যদি কাটো তাহলে 34 অক্ষে 34 আর হলো 244 হবে, তাই তো? 6 4 6 24, 6 3 6 18, হ্যাঁ। তাহলে এটা কত হবে? কাটলে 16 হবে, আর এখানে কাটলে হবে 34 অক্ষে 34, 34 অক্ষে 34, তাহলে 16 গুণ 11। তাহলে 16 গুণ যদি 11 করো তাহলে কত হবে দেখো তো? 16 আর 16 তার মানে হবে 6, 6 আর 1 7 আর 1, 176টা। আচ্ছা, বর্গক্ষেত্র যুক্ত পাথর বসাতে কটি পাথর লাগবে? আচ্ছা, এখানে কিন্তু দিয়েছে কটি পাথর লাগবে, কিন্তু পাথরের সাইজ আলা অপশান দিয়েছে। ভয়ঙ্কর ভুল হয়ে গেছে এখানে, বুঝলে? এই অঙ্কটা যখন মানে টাইপিং করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। এখানে কি বলেছে? কটি পাথর লাগবে কিন্তু জিজ্ঞাসা করেছে, পাথরের সাইজ চাইনি। পাথরের সাইজ চাইলে কিন্তু আমি 34-এ টিক মারতাম, কিন্তু পাথরের যেহেতু সংখ্যা চেয়েছে তাহলে আমি 176 আলা অপশানে টিক মারবো, যেটা কিন্তু এখানে নেই। তাহলে তোমরা কিন্তু এইটা কিন্তু একটু ঠিক করে নিও, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এইটা কিন্তু খুব দারুণ একটা অঙ্ক। 8 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি মিশ্রণের লবণের পরিমাণ কত পার্সেন্ট? বলছে 12%। 25 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ হয়ে যাচ্ছে 17%। তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? এটা আমাকে বার করতে হবে। তাহলে যখনই এই ধরনের অঙ্ক থাকে তোমাদের দেখবে কোশ্চেন অফ দ্য ডে এর মধ্যে আমি এই জিনিসগুলো করিয়েছি। মনে করো আঙুর ফল থেকে জল বেরিয়ে গেলে কি হয়ে যায়? কিসমিস হয়ে যায় না? ঠিক তেমনই দেখো এইখানেও কি হচ্ছে, লবণ জলের একটা দ্রবণ থেকে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে লবণ তো স্থির থাকছে নাকি? লবণ তো আর বাষ্পীভূত হয় না। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমি কোনটা নিয়ে কাজ করব? যে জিনিসটা স্থির থাকে সেইটা নিয়ে কাজ করব। আর আমি তোমাদের বলেই দিয়েছি যে স্থির থাকে তার উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকে, দেখবে কোশ্চেন অফ দ্য ডেতে আমি করিয়ে দিয়েছি এই কোশ্চেনগুলো। তাহলে তোমরা এখানে বলবে যে প্রথমে কি জিনিসটা ফিক্স, তার মানে লবণ। তাহলে লবণ নিয়ে কাজ করব। তাহলে লবণ দেখো প্রথমে মিশ্রণে কত পার্সেন্ট? 12%। আর পরবর্তীতে 25 কেজি যেই জল বেরিয়ে গেছে, আমি বলছি যে লবণের পরিমাণ নাকি হয়ে গেছে 17%। তাহলে এই লবণই তো ফিক্স থাকে, জল বেরিয়ে যায়, লবণ ফিক্স থাকে। তাহলে লবণের উল্টো অনুপাতে কী থাকে? মোট দ্রবণ। তাহলে আমি বলবো আগে মোট কত ছিল? 17, এখন মোট কত আছে? 12। তাহলে কত বেরিয়ে গেছে? তুমি বলবে 5 বেরিয়ে গেছে। এই 5-এর ভ্যালুই বলে দিয়েছে ওরা 25
কেজি। তাহলে একের ভ্যালু কত? 5 কেজি। আর প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? প্রকৃত মিশ্রণ মানে কত? 17 ইউনিট না? তাহলে 17 ইউনিট ইজ ইকুয়াল টু বলবে 5 17 85 কেজি। তাহলে 85 কেজি কোথায় আমার অপশান আছে? অপশান বি হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের অঙ্ক। খুবই সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। এসব অঙ্ক তুমি পেতেই পারো, যে কোনো পরীক্ষায় পেতে পারো। দেখো কি বলছে, এরকম যখনই একটা সিঁড়ি ভাঙা টাইপের অঙ্ক থাকবে এবং এইটাই দেখো সব কিন্তু এগুলো ধ্রুবক, মানে এইগুলো কি ভ্যারিয়েবল জিনিস, এ বি সি ডি। আর এরকম যখনই ভাঙা থাকবে আর 29/154 যেটা দিয়ে দিয়েছে, এটা যদি দিয়ে দেয় তাহলে তোমরা কি করবে? এক্ষেত্রে করবে 154কে ভাগ করবে 29 দিয়ে। ঠিক আছে, 29 দিয়ে যদি ভাগ করো তাহলে কত বাদ যাবে বলো তো? 3 দিয়ে 3 5 আর 15, 5 বাদ যাবে। 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, আর হলো 5 দুগুণি 10 আর 4 14। তাহলে 145 পড়ে থাকে কত? 45 আর কত হলে 54 হবে? 5 আর 4 9 হলে। আবার 9 দিয়ে ভাগ করবে কত? 29কে। আচ্ছা 9 দিয়ে যদি ভাগ করি, 9 দুগুণে 18, 3 নং কত? 27 পড়ে থাকবে কত? 2 দিয়ে আবার ভাগ করবে কত? 9কে। এটাকে কি বলে? ভাগ প্রক্রিয়ায় গসাগু বলে না? ঠিক তেমনই করবে তোমরা। তাহলে 2 দিয়ে 4 দুগুণি 8 পড়ে থাকবে কত? 1 পড়ে থাকবে। ঠিক আছে, এবার 1 দিয়ে আবার কাকে ভাগ করবে? 2কে। তাহলে 2 অক্ষে 2 দিয়ে লাস্টে কি হলো? কেটে গেল। তাহলে এইটাই হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু করার নিয়ম। আর এতে করে যে ভাগফলগুলো থাকলো, অর্থাৎ প্রথমটাই হলো এ, যেহেতু প্রথমে সিঁড়িতে কে আছে? এ, তারপরে সিঁড়িতে কে আছে? বি, তাহলে 3 হলো তোমার বি, আর পরের ইয়েতে কে আছে? সি, তাহলে 4 হলো সি এর মান, আর হলো 2 হলো ডি এর মান। তাহলে এখানেও যদি মানগুলো বসিয়ে দিই, 5 আর 3 8 যোগ 4 মানে 8 আর 4 12, আর 2 কত? 12 আর 2 14। তাহলে অপশান সি হলো এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি আজকের 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, যেটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, একবার দুবার না, বহুবার এসেছে এই কোশ্চেন। এবং কিভাবে করতে হয় যদি তোমরা না জেনে থাকো তাহলে এখনো প্রস্তুতি কিন্তু খুবই নিম্নমানের আছে। তোমরা অবশ্যই তোমরা নিজে নিজে এর অঙ্কের উত্তরটা মেলানোর চেষ্টা করবে, তারপরে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো কি বলছে দেখে নাও। অমল এবং বিমল একসাথে একটি কাজ টি দিনে করে, আর যদি অমল যদি t+3 দিনে করে আর বিমল যদি t+12 দিনে শেষ করে, তাহলে টি এর মানটা কত? যখনই এই ধরনের অঙ্ক বলবে, দেখো অমল আর বিমল, মনে করো এ আর বি একত্রে টি দিনে কাজ করছে, যেখানে অমল করছে t+3 দিনে আর বিমল করছে কত দিনে? টি প্লাস কত? 12 দিনে। তাহলে যখনই এইরকম জিনিস থাকবে তখনই টি এর মান হবে √3 গুণ 12। তোমরা স্ট্রাকচারটা লিখে রাখো। মনে করো এ আর বি একত্রে একটি কাজ করছে এক্স দিনে, এ করছে মনে করো কিছুদিন বেশি নিচ্ছে x+a, আর বি যদি মনে করো সেই কাজটা করতে x+b দিন সময় নেয়, তাহলে x এর মান হয় √ab। এই সূত্রটা সারা জীবন মনে রাখবে তোমরা। ঠিক আছে, এই কিছু বেশি এই দুটো গুণ করে কি করতে হয়? তার রুট করলে x এর মান বেরিয়ে যায়। তাহলে এখানে 3 × 36, তাহলে 36-এর রুট করলে কত হবে? 6 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। যদি আমাদের এই সেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের নিউ ব্যাচ কিন্তু অফলাইনে শুরু হয়ে গেছে। সেই ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে 9734419357 নাম্বারে ফোন করে। ঠিক আছে, ব্যাচ প্রায় ভর্তি প্রায় শেষের মুখে। আর যারা অনলাইনে ক্লাস করতে চাও তাদের জন্য আমাদের অ্যাপ আর 2-1 দিনের মধ্যে কিন্তু লঞ্চ হচ্ছে জিএস একাডেমি অ্যাপ, যেটা কিন্তু প্লে স্টোর থেকে তোমরা সকলেই কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু এর সদ্ব্যবহার করতে পারো, যেখানে তোমাদের প্রচুর কন্টেন্ট কিন্তু ওখানে পেইড হিসাবে উপলব্ধ হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।